গতকাল জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যারা শুনেছেন তারা অনিবার্যভাবে একটাই সিদ্ধান্তে আসবেন। সেটা হলো তিনি ভয়ানক অ্যাংজাইটি নিউরোসিসে ভুগছেন। সেই কারণেই প্রথম কথা, এই অনুষ্ঠানে বক্তৃতা যে রাজনৈতিক হয় না, হওয়া উচিত নয়, সেটা তিনি ভুলে গিয়েছিলেন। ভুলে গিয়ে যেরকম আচরণ করছিলেন এবং যেভাবে শেষের দিকে প্রায় পারলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বাকি দুই বাঙালি বিচারপতির চরণাশ্রিত হয়ে যাবেন এরকম একটা ভাব করে আসলে যেটা বলতে চাইলেন, আমাকে বাঁচান। ওগুলো বাকি হচ্ছে, আপনারা উজ্জ্ব রাখুন, কনস্টিটিউশন বাঁচানো, জুডিশিয়ারি বাঁচানো, এটসেট্রা এটসেট্রা। এগুলো সব এর অন্তর্নিহিত যে মন্তব্যটা ছিল, যেটা হয়তো ব্যক্ত হয়নি কিন্তু সেটাই বোঝাতে চেয়েছেন যে আপনারা মহোদয় আমাকে একটু পরিত্রাণ করুন। এখন এই পরিত্রাণ চেয়ে তিনি অনেককে দূষেছেন, কেন্দ্রীয় এজেন্সিদের দূষেছেন, সেটা তো তার রাজনৈতিক ছকের একটা অন্যতম অঙ্গ। কিন্তু তার সঙ্গে আরও একটা উপদ্রবের কথা বলেছেন, যাকে চলতি ভাষায় এখন প্রায় বাংলাই হয়ে গেছে, সেটা হলো মিডিয়া ট্রায়াল। দেখুন, মিডিয়া ট্রায়াল আমাদের ভারতবর্ষে একটা অন্যতম ব্যাধি হিসেবে বা উপদ্রব হিসেবে রাজনীতিবিদদের কাছে পৌঁছেছে। এতে এই কথা অস্বীকার করার মতো মূর্খ আমি নই। এই মিডিয়া ট্রায়াল একেবারেই সত্য ঘটনা। একবার খালি ভাবুন, মনমোহন সিংয়ের জমানায় সিএজির রিপোর্টগুলোকে একের পর এক সম্পূর্ণভাবে ডিস্টর্ট করে দিল্লির তথাকথিত ন্যাশনাল মিডিয়া যেভাবে তার সরকারকে একটা দুর্নীতিগ্রস্ত সরকার বলেছিল, সেটা ব্লক অ্যালোকেশন হোক কিংবা 2G স্পেকট্রাম হোক, পরে দেখা গেল একটা নোশনাল ক্ষতিকে রিয়েল ক্ষতি বলে একজন সিএজি লিখে দিলেন, পরে বইও লিখলেন, সে সময় বিরাট খ্যাতিমান হয়ে উঠলেন। এতটাই খ্যাতিমান যে সুপ্রিম কোর্ট তাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শাসনের দায়িত্ব দিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এসব পুরোটাই বুজরুগি। সুতরাং মিডিয়া ট্রায়ালের বলি অল্প বিস্তর অনেকেই হয়েছেন। 2002-এর গুজরাটের দাঙ্গার পরে নরেন্দ্র মোদী হয়েছেন, অমিত শাহ হয়েছেন। সুতরাং আমাদের এই গণতন্ত্রে মিডিয়া ট্রায়াল একটা সত্যিকারের সমস্যা, এবং সেটা যখন যে রাজনীতিবিদকে আহত করে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, মনে করেন যে বাবা, আদালতে বিচার হওয়ার আগেই যদি মিডিয়াতে আমার বিচার পর্ব চলে তাহলে তো সর্বনাশ। এখানে দুটো কথা বলার আছে। কেন আজকে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়া ট্রায়ালের ভয় পাচ্ছেন? দেখুন, পশ্চিমবঙ্গের যে মিডিয়া, সেই মিডিয়ার একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ ঘোষিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, এবং এর মধ্যে বিরোধীদের মধ্যে ইউটিউবার যতজন আছেন, মেইন স্ট্রিম মিডিয়ার তার 10 ভাগের 1 ভাগও নেই। আমি নাম করে করে খবরের কাগজ এবং টেলিভিশন চ্যানেলের কথা বলতে পারি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহ নিয়ে করে কমে খাচ্ছেন, প্রাতিষ্ঠানিকভাবে, ব্যক্তিগতভাবে
আরও বেশ কয়েকজন সাংবাদিক। সুতরাং পশ্চিমবঙ্গের মিডিয়া ওভার্টলি অ্যান্টি মমতা এবং তারা মমতার মিডিয়া ট্রায়াল করছে, এটা একটা অবাস্তব কথা, যার সঙ্গে আমি অন্তত এই পেশায় 4 দশকের উপর কাটিয়ে দেওয়া কিছুতেই এগ্রি করতে পারছি না। বরং যেভাবে একের পর এক বড় হাউসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখরাঙানি, বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার হুমকি ইত্যাদির কাছে প্রায় সারমেয়ের মতো ল্যাজ নাড়তে দেখছি, তা থেকে মনে হচ্ছে যে আমরা কি তাহলে একটা ভিন্ন গ্রহে একদা সাংবাদিকতা করেছিলাম। যাই হোক, এবার মিডিয়া ট্রায়ালের ব্যাপারটা নিয়ে মমতা এত ভাবছেন কেন, এটা একটা অনুসন্ধানের বিষয়। আমি আমার মতো করে যা ভেবেছি আপনাদের কাছে পেশ করছি। দেখুন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ যাই হোক না কেন, মিডিয়ার কাছে, আমজনতার কাছে, শিক্ষিত ভদ্রলোকের কাছে, দিল্লির মিডিয়ার একটা বড় অংশ এই সেদিন পর্যন্ত মমতাকে প্রায় শিল্ড করে যা কিছু কভারেজ তাই করত। এর মধ্যে যেমন কিছু পোর্টাল আছে খুব ইম্পর্টেন্ট, তেমনি একটা লেটেন্ট সিম্প্যাথি ফর মমতা দিল্লির মিডিয়ার মধ্যে কিন্তু ইনগ্রেইনড ছিল। সব কিছু এক ধাক্কায় নষ্ট হয়ে গেছে যেদিন তিনি প্রথমে প্রতীক জৈনের বাড়ি, তারপরে আইপ্যাকের অফিসে গিয়ে ওইভাবে ফাইল টাইল নিয়ে দৌড়লেন। এরপরে ভারতবর্ষের সমস্ত মিডিয়ায় তিনি কার্যত শিরোনাম হয়ে উঠেছেন, এবং সেই শিরোনাম হওয়ার পিছনে কোনো গৌরব নেই। সেই শিরোনাম হওয়ার পিছনে কলঙ্কিত হওয়ার এবং দৈনন্দিনভাবে কলঙ্কিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এবং সেটাই হচ্ছে। ধরুন, সেদিনকার ঘটনা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এমন একটা কালো দিন হিসেবে চিহ্নিত হয়েছে যে ইচ্ছে করলেও দিল্লির সিম্প্যাথেটিক মিডিয়া এটাকে অগ্রাহ্য করতে পারবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় রাগের মাথায় ক্রোধের বশে যে কাজটা করেছেন, সেটা যে একেবারেই অমার্জনীয় অপরাধ, সে ব্যাপারে কিন্তু একটা অলিখিত কনসেনসাস মিডিয়ার মধ্যেও তৈরি হয়েছে। ফলে আজকে তার মনে হচ্ছে এই যে মিডিয়া ট্রায়াল হচ্ছে, উইচ হান্টিং হচ্ছে, আদালতের বিচার হওয়ার আগেই আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে, এটা কিছুতেই চলতে পারে না। চলে যেত, আমি হলফ করে বলে দিতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় এসবের পরোয়াই করতেন না যদি সময়টা নির্বাচনের সামান্য কয়েকদিন আগে না হতো। রাজীব কুমারের বাড়িতে ধর্ণা দিয়ে তিনি যখন তার গ্রেফতার এড়িয়েছিলেন, কিংবা ওই ধর্মতলায় বসে 48 ঘন্টা না 72 ঘন্টা অবস্থান করেছিলেন, তখন কিন্তু তার এই শিরোপীড়া ছিল না। তার কারণ তখন তিনি সবে ক্ষমতায় এসছেন, বেশি দিন হয়নি। তাছাড়া তার একটা লড়াকু ইমেজের একটা প্রতিফলন মানুষ দেখেছিল। ফলে সেই বস্তুটা যে এখন আর নেই। 14 বছর 11 মাস কয়েকটা দিন পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আব্রু যে অনেকখানি স্খলিত হয়ে গেছে, সেটা তিনি বুঝুন আর না বুঝুন, মানুষ কিন্তু বোঝে। ফলে এমনিতেই মমতা যখন একটু ভালনারেবল পজিশনে চলে গেছে, যখন ন্যাশনাল মিডিয়ার পক্ষেও তাকে ক্রিটিসাইজ না করাটা কঠিন হয়ে উঠছে, তখনই একেবারে কফিনের শেষ পেরেক হিসেবে এলো এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তল্লাশির ক্ষেত্রে তার অর্বাচীন প্রত্যাঘাত। এবং এইটা
মমতা বন্দ্যোপাধ্যায় সইতে পারছেন না। দেখুন, এই কলকাতায় রিপাবলিক, ওখানে রিপাবলিক বা কখনো সখনো টাইমস নাও, তার বিরুদ্ধে কি বলল তা নিয়ে তিনি মাথা ব্যথাই করেন না। কিন্তু যখন বন্ধু মিডিয়া বলে যাদেরকে তৃণমূল মনে করে, তারাও নখদাঁত বের করে এই ঘটনার তীব্র প্রতিবাদ করে, ভৎসনা করে, এটা যখন একটা সত্যিকারের জাতীয় ইস্যুতে পর্যবসিত হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিকের উদ্বিগ্ন হওয়া অত্যন্ত স্বাভাবিক। আমি যেহেতু পুরনো দিনের লোক, বহুদিন ধরে এই পাপ কাজ করে চলেছি, ফলে আজকে এই মিডিয়া ট্রায়াল শুনতে শুনতে আমার না 1984 সালের সেই নির্বাচনটার কথা মনে পড়ে গেল, যে নির্বাচনে প্রধানত মিডিয়া ট্রায়ালের, অন্যায় ট্রায়ালের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অখ্যাত, অপরিচিত, সেই অর্থে অজ্ঞাত কুলশীল একজন সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষকে যাদবপুরের মতো সিপিএমের দুর্ভেদ্য দুর্গে হারিয়ে দিতে ফেলেছেন। দেখুন, পাবলিক মেমোরি ইজ প্রভার্বিয়ালি শর্ট, ফলে মানুষের মনে থাকে না। আর 84 সাল তো বহু পুরনো কথা। আমাদের আজকের বাংলায় বহু ছেলেপিলে আছে যারা 84 ভোটও দেখেনি, এবং কিভাবে হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়ায় কংগ্রেস 16টা আসন 42-এর মধ্যে জিতে গিয়েছিল, সেই কিস্সা সম্ভবত তারা জানে না। এখন ওই ভোটটা ছিল একটা বিচিত্র ভোট, এবং ইন্দিরা গান্ধীর সহানুভূতির হাওয়া এইভাবে যে সব হিসেব নিকেশকে ওলটপালট করে দিতে পারে, সেটা কংগ্রেসিরাও বোঝেননি। আপনাদের একটা ঘটনার কথা বলি। আপনাদের স্মরণে আছে 84 সালে দমদম কেন্দ্র থেকে নীরেন ঘোষের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী ছিলেন আশুতোষ লাহা। তিনি নিজেই ধরে নিয়েছিলেন যে কত লাখ লোক ভোটে হারবেন ঠিক নেই, অতএব যেদিন ভোট গণনা হচ্ছে সেদিন তিনি গণনা কেন্দ্রে না গিয়ে নিজের বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। রাত্রি 3টে, 3:30 সময় আমার সহকর্মী তখন আনন্দবাজারে সৌম্য বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে। প্রথমে তো চাকর বাকর বলে না, এখন বাবুকে দেওয়া যাবে না। তারপরে যখন পিড়াপিড়ির পরে বাবুকে ধরা গেল, তখন তিনি সৌম্যকে বললেন যে আপনি কি ইয়ার্কি মারছেন? ভোরবেলা আমাকে ঘুম থেকে তুলে এইসব আকাশ কুসুম গপ্প শোনাচ্ছেন? তারপরে যখন তাকে বলা হলো যে না আশুতোষ বাবু আপনি সত্যিই জিতেছেন, তারপরে চোখ কচলে তিনি ভোট গণনা কেন্দ্রে গিয়েছিলেন কিনা বলতে পারবো না। এইরকম আজব কাণ্ড অনেক জায়গায় হয়েছিল। শ্রীরামপুরে হয়েছিল, হুগলিতে হয়েছিল, হাওড়াতে হয়েছিল, কাঁথিতে হয়েছিল। সুতরাং একটা ওলট পালটের পরিচিত অঙ্কের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল ওই ইন্দিরা গান্ধীর হত্যার কারণে। কিন্তু যাদবপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু ইন্দিরা গান্ধীর হত্যার কারণে জিতেছিলেন? একেবারেই না। তিনি জিতেছিলেন আনন্দবাজার পত্রিকা নামক, তখন লেভিয়াথান বলে পরিচিত বাংলার মিডিয়া জগৎ এর একেবারে ধ্রুবতারা বলে যাদের পরিচয় ছিল, তারা আদা জল খেয়ে সোমনাথ বাবুর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করার জন্যই। আপনাদের কজনের স্মরণে আছে বলতে পারবো না, সে সময় ব্যারাকপুরের কাছে সঞ্জীব তীর্থঙ্কর বলে 2 কিশোরের ডেড বডি পাওয়া গিয়েছিল রেল লাইনের ধারে। আনন্দবাজারের মাথায় কেউ ঢুকিয়েছিল যেটা অবধারিতভাবে খুনের ঘটনা। অতএব সেই তত্ত্ব এস্টাবলিশ করার জন্য অবিশ্বাস্য বিন্দু পর্যন্ত গিয়েছিল আনন্দবাজার।
তারা একটা প্রাইভেট গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করেছিল, যে গোয়েন্দা সংস্থা অলমোস্ট ডটেড লাইনে সই করার মতো রিপোর্ট দিয়েছিল যে এদের হত্যাই করা হয়েছে। সেটা আবার আনন্দবাজার পত্রিকায় 8 কলম জুড়ে খবর হয়েছিল। এবং এই মামলায় সোমনাথবাবু যেহেতু রাজ্য সরকারের কৌঁসুলি ছিলেন এবং আনন্দবাজার প্রতিটা দিন কলকাতা হাইকোর্টে বিচার চলাকালীন এমনভাবে ড্রামাটাইজ করে কভার করত যেন মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা ধীরে ধীরে তৈরি হলো, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্তের মনে, যে এই দুটো বাচ্চা মারা গেছে আর সোমনাথ চট্টোপাধ্যায় কিনা তাদের হয়ে ওকালতি করছে। সোমনাথবাবুর জন্যে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টে জিতেছে, তারপরে সুপ্রিম কোর্টে জিতেছে, কিন্তু সেটা তো রাজনৈতিকভাবে তার কাছে আত্মঘাতী হয়েছিল। হতে পারে তিনি যে দুধে আইনজীবী এবং তার সওয়ালের কাছে কেউ এঁটে উঠতে পারে না। অশোক সেন ছিলেন উল্টো দিকে, শঙ্কর দাস ব্যানার্জি ছিলেন, একেবারে তারাও হচ্ছেন লেজেন্ডারি সব লিগাল লিউমিনারি, কিন্তু যুক্তি, তথ্য এবং ফ্যাক্টের উপর বেস করে সোমনাথ চট্টোপাধ্যায় কিন্তু সেই যাত্রায় আইনের দরবারে রাজ্যের মুখ রক্ষা করেছিলেন। রাজ্যের মুখ রক্ষা করতে গিয়ে তার নিজের মুখ, তার নিজের কেন্দ্রে একটা শ্রেণীর ভোটারের মধ্যে একটুখানি মলিন হয়ে গিয়েছিল। এই সঞ্জীব তীর্থঙ্করের মৃত্যুকে খুন নয় একথা প্রতিপন্ন করার জন্য তার মরিয়া চেষ্টা দেখে। এই কথাটা আমি বলছি এই কারণে যে দেখুন, যাদবপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে জিতেছিলেন মাত্র 16,000 ভোটের ব্যবধানে। যাদবপুরের মতো কেন্দ্রে 16,000 ভোটের ব্যবধান শুধু ইন্দিরা গান্ধীর হত্যা দেখিয়ে হয়নি। একটা কারণ আমার এখনো মনে আছে, সোমনাথবাবু কবিতীর্থ যে বিধানসভা সেগমেন্ট, সেটাকে কার্যত অবজ্ঞা করেছিলেন। তার মনে একটু দ্বিধা শেষের দিকে তৈরি হয়েছিল। তিনি সেখানে পার্টি বা কলিমুদ্দিন শামসের মতো ফরওয়ার্ড ব্লকের নেতাদের কাছে জানতে চেয়েছিলেন যে আমাকে তোমরা কবিতীর্থে নিয়ে যাচ্ছ না কেন। তখন তাকে কলিমুদ্দিন এবং অন্যান্য লেফট ফ্রন্টের নেতারা বলেন যে আপনার আসার কোনো দরকার নেই, ইট ইজ এ শিওর শর্ট থিং। পরে দেখা গেল ওই কবিতীর্থেই সোমনাথবাবুর একটা অসম্মানজনক হার হয়ে গেছে। 16,000 ভোটে সোমনাথ চট্টোপাধ্যায় হারলেন, যেখানে ঠিক তার 2019-এ রাজনীতিতে আরেক নবাগতা মালিনী ভট্টাচার্য এসে আবার লক্ষাধিক ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলেন। যদি 1984 জয় সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিজমার কারণে হয়ে থাকে, কিংবা একমাত্র ইন্দিরা গান্ধীর হত্যাজনিত কারণে হয়ে থাকে, তাহলে মাত্র 5 বছর পরে এইভাবে তিনি পরাজিত হলেন কেন? শুধু পরাজিত হলেন না, তারপর রাজীব গান্ধীকে বুজুং বাজুং দিয়ে সেই যে দক্ষিণ কলকাতা থেকে দাঁড়াতে শুরু করলেন, যেটাকে কংগ্রেসের সবচেয়ে নিরাপদ আসন বলে রাজ্যে মানুষ জানত, আর কিন্তু কখনো তিনি যাদবপুর মুখও হননি। অভিমান করে সোমনাথবাবুও হননি, তিনি চলে গেলেন বোলপুরে। আর বোলপুর থেকে তারপরে যতবার দাঁড়িয়েছেন লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে তিনি জিতেছেন। ফলে সোমনাথবাবু অনুতাপ এতই ছিল যে 1985, 86, 87, 88, 89 যখনই তার সঙ্গে আমার দেখা হতো, তিনি শখেদে বলতেন, শোনো, আমাকে কিন্তু ইন্দিরা গান্ধীর ডেড বডি হারায়নি, তোমরাই হারিয়ে দিয়েছ, তোমরাই হচ্ছ প্রকৃত খলনায়ক। যেহেতু আমি সেই সময় আনন্দবাজারে কাজ করছি এবং সম্ভবত রিপোর্টিংয়েই
কাজ করছি, ফলে এই জিনিসটা একটা রিং সাইড ভিউ দেখার আমার সৌভাগ্য হয়েছিল। দেখেছিলাম কি করে একটা স্টোরিকে সেন্সেশনালাইজ করে একেবারে ক্রেসেন্ডোতে নিয়ে যেতে হয়। এবং যেহেতু তখন আমাদের রাজ্যে প্রিন্ট মিডিয়া ছাড়া আর কোনো মিডিয়া ছিল না, টেলিভিশন তো দূরস্থান, ইন্টারনেট কম্পিউটার তো একেবারেই কোনো হিসেবের মধ্যে নেই, আর আনন্দবাজার পত্রিকা এইভাবে আদা জল খেয়ে এই ইস্যুতে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরোধিতা করেছিল, সেটা যদি মিডিয়া ট্রায়াল না হয় তাহলে কোনটা মিডিয়া ট্রায়াল? তাই আমার বক্তব্য, মিডিয়া ট্রায়াল থেকেই যে নেত্রীর উদ্ভব, ভাগ্যের এমনই পরিহাস, দেখুন অদৃষ্টের পরিহাস, যেটা আমার সম্পর্কে বলেছিলেন যে উনি আমাকে জেল থেকে ছাড়িয়ে এনেছেন, সেসব থাক। এতদিন পরে 1984 থেকে আজকে 2026, 94, 2004, 2014, 2024, 42 বছর পরে ট্রুথ ইজ ক্যাচিং আপ উইথ হার। আজ তিনি মিডিয়া ট্রায়ালকে বিষাক্ত তীরের মতো মনে করছেন। তিনি মনে করতে পারেন, কিন্তু তার কৃতকর্ম এমন খারাপ হয়ে গেছে যে কোনো মিডিয়ার পক্ষে চোখ এড়িয়ে থাকা সম্ভব নয়। একমাত্র হয়তো বাংলার যে অডিও ভিজুয়াল চ্যানেলটি এতৎ সত্ত্বেও একনিষ্ঠভাবে মমতার চামচাগিরি করে যাচ্ছে, এবং জলপাইগুড়িতেও দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাইনে সেই চ্যানেলের এডিটর দাঁড়িয়ে আছেন কালো কোট পরে, তখন মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়া ট্রায়াল বলতে কাকে বোঝাচ্ছেন? বাংলার মিডিয়াকে তো বোঝাচ্ছেন না। সুতরাং মিডিয়া ট্রায়াল এটা একটা নতুন আতঙ্ক তৈরি হয়েছে তার রাজনৈতিক জীবনে। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।